আমার নাম শ্রেয়া। যারা এই মুহূর্তে আমার গল্প শুনছেন তাদের প্রতি আমার অনুরোধ। আমার জীবনটা খুব সাধারণ হলেও এর ভেতরের অভিজ্ঞতাগুলো কিন্তু একেবারেই অন্যরকম। এই গল্পটা আমার জীবনের একটা গোপন অধ্যায়ের কথা বলবে, যে অধ্যায়টা আমি শত চেষ্টা করেও ভুলতে পারি না। প্রতিটি শব্দ, প্রতিটি মুহূর্ত আমার একান্ত নিজস্ব। গল্পটা শোনার আগে শুধু একটা অনুরোধ, আমাদের চ্যানেলটিকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আপনাদের ভালোবাসা আর সমর্থন পেলে আরও এমন সত্যি আর গভীর অনুভূতির গল্প আপনাদের শোনাতে পারব। এটা আমার সেই গল্প, যেখানে অন্যের বিপদে সাহায্য করতে গিয়ে আমি নিজেই এক নিষিদ্ধ জালে জড়িয়ে পড়েছিলাম। আমার আর অরুণিমার বন্ধুত্ব সেই কলেজ জীবন থেকে। ও ছিল আমার প্রাণের বন্ধু, আর ওর স্বামী আকাশদা আমার স্বামীর রাজেশেরও খুব ভালো পরিচিত। আমরা ছিলাম যেন এক ছাদের নিচে চারজন সুখী মানুষ। ছুটির দিনে একসাথে ঘোরা, রাতে ডিনার, সব কিছুতেই একটা আনন্দের রেশ লেগে থাকত। আমার আর রাজেশের বিয়ে হয়েছে বছর 10 হয়ে গেল। রাজেশ খুব ভালো মানুষ, নিজের ব্যবসা নিয়ে প্রচণ্ড ব্যস্ত। সারা দিন কাজ আর কাজ, ওর জীবনে অন্য কিছু নিয়ে ভাবার সময় কম। আমিও অভ্যস্ত হয়ে গেছিলাম। আমাদের সম্পর্কটা ছিল শান্তির, তবে সময়ের সাথে সাথে ওর মধ্যে সেই উত্তেজনা বা গভীর আকর্ষণ হয়তো একটু কমেই গিয়েছিল। অরুণিমা আর আকাশদার সম্পর্কটা ছিল অন্যরকম। ঝগড়া, মান অভিমান, আবার গভীর প্রেম, সব মিলিয়ে একটা বাঁধা ধরা সম্পর্ক। আকাশদা একটা প্রাইভেট কোম্পানিতে বেশ ভালো পদে চাকরি করত। হাসি খুশি, রসিক আর সব সময় মন খোলা। অরুণিমা ছিল একটু চঞ্চল, আবেগপ্রবণ। মাস 2 আগের কথা, আকাশদা হঠাৎ করেই একটা বিরাট বিপদে পড়ল। অর্থনৈতিক নয়, বরং বলা যায় চাকরির ক্ষেত্রে একটা বড়সড় আইনি জটিলতা। মিথ্যা অভিযোগে ওকে সাসপেন্ড করা হলো, আর বিষয়টা এত দূর গড়াল যে পুলিশি ঝামেলাও শুরু হলো। অরুণিমা তো ভেঙে পড়ল একেবারে। সারাদিন কান্নাকাটি, খাওয়া নেই, ঘুম নেই। রাজেশ খবরটা শুনেই কাজে নেমে পড়ল। যেহেতু সে একজন ভালো ব্যবসায়ী, তার অনেক চেনাজানা মানুষ ছিল। সে উকিল ঠিক করা, পুলিশের সাথে কথা বলা, সব দিকটা সামলাতে শুরু করল। আর আমি অরুণিমার পাশে থাকতে শুরু করলাম। ওর বাড়ি যাওয়া, ওকে সান্ত্বনা দেওয়া, সময় মতো খাবার খাওয়ানো। বিপদের সময় মানুষটা যখন সবার থেকে দূরে চলে যায়, তখন বন্ধু হিসাবে আমাদের দায়িত্ব আরও বেড়ে যায়, তাই না? আমি সেই দায়িত্বটাই পালন করছিলাম। রাজেশ যখন অফিসের কাজ আর আকাশদার আইনি দিকটা দেখত, তখন অরুণিমা আর আমি মিলে আকাশদার খোঁজ খবর নিতাম। প্রাথমিক ঝামেলা মিটে যাওয়ার পর আকাশদাকে কিছুদিনের জন্য একটা নিরাপদ জায়গায় থাকতে হলো, যেখানে তার সাথে বাইরের মানুষের যোগাযোগ কম থাকবে। এটাই আইনি পরামর্শ ছিল। একদিন অরুণিমা যেতে পারল না, ওর শরীরটা খুব খারাপ লাগছিল। অরুণিমা আমাকে অনুরোধ করল, শ্রেয়া, তুই একটু আকাশদার সাথে দেখা করে আয় প্লিজ, খাবারটা দিয়ে আসবি আর দেখবি ও ঠিক আছে কিনা। আমার একা যেতে ইচ্ছে করছে না আজ। আমি রাজি হলাম। আমার স্বামীর বন্ধুর বিপদে পাশে দাঁড়ানো আমার কর্তব্য। সেই দিনটাই ছিল আমার আর আকাশদার সম্পর্কের প্রথম ভুল ইশারা। আকাশদা যেখানে ছিল সেটা ছিল শহরের একটু দূরে একটা ছোট্ট গেস্ট হাউস, একটা শান্ত নিরবিলি জায়গা। আমি যখন পৌঁছলাম তখন সন্ধে নেমেছে। আকাশদা আমাকে দেখে যেন একটু অবাক হলো, আবার একটা স্বস্তির নিঃশ্বাসও ফেলল। শ্রেয়া, তুই এসেছিস? অরুণিমা কই? না আকাশদা, ওর শরীরটা ভালো না, তাই আসতে পারিনি। আমি খাবার আর কিছু দরকারি জিনিস এনেছি। ও যেন কেমন মন মরা হয়ে বসেছিল, চোখে একটা গভীর শূন্যতা। আমি খাবারটা টেবিলে রেখে ওর সামনে বসলাম। তুমি এভাবে ভেঙে পড়ো না আকাশদা, রাজেশ তো সব দেখছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। সেদিন আকাশদা যা বলল তা শুনে আমার ভেতরে কোথাও যেন একটা দাগ কাটল। শ্রেয়া, তুই শুধু মুখেই বলছিস না, তোর চোখেও একটা ভরসা দেখতে পাচ্ছি। অরুণিমা খুব ভালোবাসে, কিন্তু এই বিপদটাও সহ্য করতে পারছে না। সারাক্ষণ কাঁদে আর দুশ্চিন্তা করে। কিন্তু তুই এত শান্ত আর ভরসা দিতে পারিস, এটা আমার বিশ্বাসই হচ্ছিল না। আমি শুধু মৃদু হাসলাম। ও হঠাৎ আমার দিকে একটু ঝুঁকে এলো, ওর চোখ দুটো সরাসরি আমার চোখে। সেই দৃষ্টিতে কি ছিল, বেদনা, হতাশা নাকি অন্য কিছু, আমি বুঝতে পারলাম না। জানিস শ্রেয়া, এই মুহূর্তে আমার পাশে যদি কেউ শক্ত হয়ে থাকে, সে তুই, অরুণিমা নয়। এই কথাগুলো আমার মনে ভীষণভাবে আঘাত করল। এক বন্ধুর স্বামীর কাছ থেকে এমন প্রশংসা, সেটা আমার কাছে ছিল অপ্রত্যাশিত। আমার ভেতরে একটা অজানা উত্তেজনা সৃষ্টি হল। মনে হচ্ছিল যেন কেউ আমার ভেতরের সেই শূন্য জায়গাটা পূরণ করার চেষ্টা করছে, যেখানটা রাজেশ তার ব্যস্ততার কারণে পূরণ করতে পারেনি।
আমি সেদিন বেশি কথা না বলে চলে এসেছিলাম, কিন্তু গাড়িতে ফিরতে ফিরতে শুধু ওর গভীর শূন্য চোখ দুটোর কথা মনে পড়ছিল। এর পরের ১ সপ্তাহ আমি একাই আকাশদার কাছে যেতাম। অরুণিমা অসুস্থতার জন্য যেতে পারছিল না, আর রাজেশ দিনে একবার ফোন করে খোঁজ নিত। আমার আর আকাশদার মধ্যে একটা অদ্ভুত নৈকট্য তৈরি হলো। গেস্ট হাউসের ওই একটা রুমে আমরা ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতাম। কখনো ওর সমস্যার কথা শুনতাম, কখনো ওর ফেলে আসা দিনগুলোর কথা। একদিন আমি ওর জন্য কফি বানাচ্ছিলাম। আকাশদা হঠাৎ পেছন থেকে এসে বলল, শ্রেয়া, তুই আমার জন্য এত করছিস, কিভাবে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আমি ঘুরে ওর দিকে তাকালাম। দুজনের মধ্যে দূরত্ব তখন খুবই কম। ওর নিঃশ্বাস যেন আমার কানের কাছে এসে লাগছিল। একটা অচেনা সুবাস আর উত্তাপ আমাকে চারপাশ থেকে গ্রাস করছিল। ধন্যবাদ দিতে হবে না আকাশদা, আমরা তো বন্ধু। ও কিছু বলল না, শুধু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। ওর চোখের ভাষা যেন এক নিমিষে পাল্টে গেল। সেই চোখে আর শূন্যতা ছিল না, ছিল এক ধরনের আবেগ, যা আমার বুকের ভেতরের স্পন্দন হঠাৎ করে বাড়িয়ে দিল। আমার মাথা কাজ করছিল না, মনে হচ্ছিল যেন আমার শরীরের ভেতরের রক্ত যেন টকবক করে ফুটছে। আমার সমস্ত শরীরে এক অন্যরকম শিহরণ খেলে গেল। আমরা প্রায় ১ মিনিট ধরে একে অপরের চোখের দিকে তাকিয়েছিলাম। সেই নীরবতা ছিল হাজার শব্দের চেয়েও বেশি গভীর। সেই নীরবতা যেন স্পষ্ট জানিয়ে দিচ্ছিল, আমরা দুজন আর শুধু বন্ধুর স্ত্রী নই, আমাদের দুজনের মনেই অন্য এক টান তৈরি হচ্ছে। হঠাৎ আকাশদার হাতটা আলতো করে আমার কাঁধে এসে পড়ল। এই স্পর্শটা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আমার মনে হলো একটা বিদ্যুতের ঝটকা আমার শরীর দিয়ে বয়ে গেল। আমি চোখ নামিয়ে নিলাম, কিন্তু মনটা চাইছিল এই স্পর্শটা যেন আরও কিছুক্ষণ থাকুক। শ্রেয়া, তোর হাতটা একটু দে। আকাশদার কণ্ঠস্বর হঠাৎ যেন একটু ভারী হয়ে এলো। আমি দ্বিধা করলাম না, মনে হচ্ছিল যেন আমার এই হাতটা ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল। আমি নিজের হাতটা বাড়িয়ে দিলাম। আকাশদা আমার হাতটা আলতো করে ধরল, তারপর ওর হাতের তালু দিয়ে সেটা চেপে ধরল। সেই চাপটা ছিল আশ্বাস আর ভরসার, আবার যেন তার চেয়েও বেশি কিছু। এই বিপদটা কেটে গেলে তোকে কি দেব শ্রেয়া? আমি বললাম, সব ঠিক হয়ে গেলেই আমি খুশি আকাশদা। কিন্তু মনে মনে আমি জানতাম, আমি আর শুধু খুশির জন্য অপেক্ষা করছিলাম না, আমি অপেক্ষা করছিলাম ওর এই স্পর্শের জন্য। এই ঘটনার পর আমাদের দেখা সাক্ষাৎ নিয়মিত হতে লাগল। অরুণিমা তখনও শরীর আর মনের দিক থেকে দুর্বল, অন্যদিকে রাজেশও ব্যস্ত। ফলে আকাশদার কাছে যাওয়ার অজুহাতটা আমার জন্য খুব সহজ ছিল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা একটা নিষিদ্ধ দিকে মোড় নিচ্ছে। এর কোনো সামাজিক মর্যাদা নেই, আমরা দুজনেই বিবাহিত। কিন্তু এই গোপন আকর্ষণ, এই গভীর সহানুভূতি, সব যেন আমাদের বিবেককে গ্রাস করে নিচ্ছিল। একদিন বিকেলে আকাশদা ফোন করল। ওর গলার স্বর শুনে মনে হলো ও খুব একা আর মন খারাপ করে আছে। শ্রেয়া, আজ কি একবার আসতে পারিস? আমার মাথাটা খুব ধরেছে, আর কেউ নেই পাশে। আমি জানতাম এটা শুধু মাথা ব্যথার অজুহাত। আমি জানতাম ও আসলে আমার উপস্থিতিটা চাইছে। আমি সব ভুলে গেলাম আমার বাড়ি, আমার স্বামী, আমার দায়িত্ব। মনে হলো এই মুহূর্তে ওর পাশে থাকাটাই আমার একমাত্র কর্তব্য। আমি গেলাম। গেস্ট হাউসে তখন আর কেউ ছিল না, একটা অদ্ভুত নিস্তব্ধতা। আমি ঘরে ঢুকতেই আকাশদা আমাকে দেখে উঠে এলো। ওর চোখ দুটো ছলছল করছিল। ও কোনো কথা না বলে আমাকে কাছে টেনে নিল। এই প্রথম আমার ভেতরে যে আগুনটা এতদিন ধরে তুষের আগুনের মতো জ্বলছিল, সেটা যেন হঠাৎ দাও দাও করে জ্বলে উঠল। আমার নিজেকে সামলানোর কোনো ক্ষমতা ছিল না। আমার মনে হলো আমি যেন বহু বছর ধরে এই মুহূর্তর জন্যই অপেক্ষা করছিলাম। শ্রেয়া, তোর এই ভরসাটা? ও ফিস করে বলল। ও আমাকে সজোরে ওর বুকের সাথে চেপে ধরল। ওর শরীরের উষ্ণতা আমার শরীরে সরিয়ে পড়ল। আমার মনে হলো আমার শরীরের প্রতিটি পেশি যেন আরও শক্ত হয়ে ওর কাছে যেতে চাইছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। আমি নিজের অজান্তেই ওর পিঠের ওপর হাত দুটো রেখে ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। এই ঘনিষ্ঠতা ছিল সম্পূর্ণ অবৈধ, কিন্তু সেই মুহূর্তে আমাদের দুজনের কাছে তা ছিল সবচেয়ে বড় স্বস্তি। আমাদের হৃদয়ের স্পন্দন যেন একসাথেই চলছিল। আমার আর ওর ঠোঁটের দূরত্ব তখন খুব সামান্য ছিল। এই পরিস্থিতিতে কোনো কথা বলা অসম্ভব ছিল। শুধু মনের ভেতরের অস্থিরতা আর নিষিদ্ধ প্রেমের উত্তেজনা আমাদের নিয়ন্ত্রণ করছিল। হঠাৎ আকাশদা ওর হাতটা আমার কোমরের উপর আলতো করে রাখল। সেই স্পর্শে আমার শরীর যেন কেঁপে উঠল। আমার মনে হলো এবার হয়তো আমরা সেই সীমাটা পার করে ফেলব, যা আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না।
কিন্তু পরক্ষণেই আমার ভেতরে থাকা শ্রেয়াটা যেন জেগে উঠল। আমার স্বামী রাজেশ যে এই মুহূর্তে ওর বন্ধুর জন্য সবকিছু করছে তার ছবিটা আমার চোখের সামনে ভেসে উঠল। আমি একটু দূরে সরে এলাম, হাঁপাচ্ছিলাম তখনও। আকাশদা বুঝতে পারল। ওর চোখে একটা গভীর আক্ষেপ দেখলাম। সরি শ্রেয়া, আমি নিজেকে সামলাতে পারিনি। আমি বললাম, আর না আকাশদা, প্লিজ, এটা ভুল। আমি জানতাম আমি মিথ্যে বলছি, এই ভুলটা আমার ভালো লাগছিল, কিন্তু এই মুহূর্তে ভুল বলেই নিজেকে আটকাতে হলো, কারণ এই সম্পর্কের কোনো সামাজিক মর্যাদা নেই, পরিণতি নেই। এর পরের দিনগুলোতে আমরা দুজনেই একটু দূরত্ব বজায় রাখলাম, ফোনের কথা কম, গেস্ট হাউসেও যাওয়া বন্ধ করলাম। আমি অরুণিমাকে আবার আকাশদার কাছে পাঠাতে শুরু করলাম। আমাদের মধ্যে যে গোপন সম্পর্কটা তৈরি হয়েছিল তা ছিল ইমোশনাল ব্ল্যাকমেল, সহানুভূতির আড়ালে তৈরি হওয়া আকর্ষণ আর ভুল ইশারার একটা জটিল মিশ্রণ। আমি জানতাম এই সম্পর্কটা বিপদের সময় তৈরি হয়েছে, বিপদ কেটে গেলে এর কোনো অস্তিত্ব থাকবে